নমস্কার, জয় শ্রীরাম। নীতিশ কুমার ২৮ তারিখে সকাল পর্যন্ত ছিলেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী, আর বিকেল হতে না হতেই হয়ে গেলেন এনডিএ জোটের মুখ্যমন্ত্রী। পল্টুরাম নীতিশ কুমার আবার পাল্টি খেলেন, ইন্ডি জোট ছেড়ে আবার চলে আসলেন এনডিএ জোটে। আর কয়েক ঘন্টার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে আবার হয়ে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী। এই নীতিশ কুমারই কিন্তু বলেছিলেন তিনি মরে যাওয়া পছন্দ করবেন, কিন্তু তবু কোনোদিন বিজেপির সঙ্গে জোট করবেন না। কিন্তু আমরা কি দেখলাম, তিনি আবার পাল্টি খেয়ে বিজেপির সঙ্গে সরকার গঠন করলেন। সারা পৃথিবীর মধ্যে যদি কেউ এই পল্টুরাম শব্দটিকে সার্থক করতে পেরেছে, তিনি হচ্ছেন জেডিইউ নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মাত্র কয়েক মাস আগেই ২৮টি দল নিয়ে ইন্ডি জোট নামে একটি খিচুড়ি তৈরি হয়েছিল। আর তখন থেকেই দেশের রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ জনগণ সবারই মনে একটা প্রশ্ন ছিল, এই ইন্ডি জোট ১ বছর টিকবে তো? আর সেটাই হলো। এই খিচুড়ি ইন্ডি জোট তার প্রথম জন্মদিন মানানোর আগেই এই জোট থেকে কোন দল সবার আগে বেরিয়ে যাবে তার প্রতিযোগিতা শুরু হয়েছে। আর ২০২৪-এর শুরুতেই এই ইন্ডি জোটের পিণ্ডি চটকে দিয়ে জোট থেকে বেরিয়ে এসে জোট ভাঙা সূচনা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়বে। পাঞ্জাবে আপের ভগবত মান বলছে পাঞ্জাবে আমরা কারোর সাথে জোট করব না। চাইনিজ প্রোডাক্ট যেমন বেশি দিন টেকে না, ঠিক তেমনি এই ইন্ডি জোটও যে বেশি দিন টিকবে না সেটা সকলেই জানে। কিন্তু তাই বলে এই খিচুড়ি ইন্ডি জোটের টায়ার ফেটে এত তাড়াতাড়ি যে হাওয়া বেরিয়ে যাবে সেটা হয়তো কেউ ধারণা করতে পারেনি। কিন্তু কেন এত তাড়াতাড়ি এই ইন্ডি জোট ভেঙে যাচ্ছে? ইন্ডি জোটের ভাঙন শুরু হয়েছে। এই জোটের প্রতিটি দলের নেতাদের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, নাকি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর থেকে সারা দেশে বিজেপি যে সমর্থন পাচ্ছে, বিজেপির যে একটা হাওয়া তৈরি হয়ে গেছে, সেটা দেখে এরা সবাই ঘাবড়ে গেছে। বন্ধুরা, আজ থেকে প্রায় বছরখানেক আগে কংগ্রেস এবং ভারতের বাকি আঞ্চলিক দলগুলো, বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলো এটা বুঝতে পেরেছিল যে ২০২৪ লোকসভায় মোদীকে হারাতে হলে আমাদের একসাথে এসে লড়াই করতে হবে। কারণ হচ্ছে, যদি আমরা আলাদা আলাদাভাবে লড়াই করি তাহলে বিজেপিকে ২০২৪-এ তো দূরে থাক, ২০৪৪-এও হারিয়ে কখনোই আমরা ক্ষমতায় আসতে পারবো না। তাই ২০২৪-এ বিজেপিকে হারাতে হলে আমাদের সকলের একসাথে হয়ে লড়াই করতে হবে। আর সবার আগে এই কথাটা বুঝতে পেরেছিলেন যুগ যুগ ধরে পাল্টি খেয়ে আসা পল্টুরাম নীতিশ কুমার। কারণ হচ্ছে, আজ পর্যন্ত নীতিশ কুমার এতবার ডিগবাজি খেয়েছেন, এতবার পাল্টি খেয়েছেন যে সকালে ঘুম থেকে উঠে তাকে হয়তো টিভি খুলে দেখতে হয় তিনি আজ কোন পার্টির সঙ্গে কোন জোটে আছেন। ২০২৩-এ এই পল্টুরাম নীতিশ কুমারের মনে আশা জেগেছিল, বা তার মনে ভাবনা এসেছিল, তিনি তো অনেক বছর মুখ্যমন্ত্রী থাকলেন, এবার একবার প্রধানমন্ত্রী হতে পারলে কেমন হয়। আর তাকে প্রধানমন্ত্রী হতে গেলে তো বিজেপি বা এনডিএর সঙ্গ ছাড়তে হবে, কারণ বিজেপি বা এনডিএ জোটে থাকলে তো প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়। এজন্য তিনি বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে জোট করে নতুন সরকার গঠন করেন বিহারে। এরপর তিনি মোদী বিরোধী মুখ হবার জন্য সারা দেশে বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে একটি আলাদা জোট গড়ার চেষ্টা শুরু করেন। তিনি এজন্যই আগে থেকে এই জোট গড়ার চেষ্টা শুরু করেন, তাহলে যদি জোটের অন্য দলগুলো মোদী বিরোধী মুখ হিসেবে তার নাম প্রস্তাব করে। সেই আশা মনের মধ্যে নিয়েই তিনি বিজেপি বিরোধী মহাগঠবন্ধন বানানোর চেষ্টা শুরু করেন। সেই উদ্দেশ্যে তিনি দেশের অন্যান্য বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির নেতাদের সাথে দেখা করা শুরু করেন। তিনি মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন, ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন নীতিশ কুমার। আর এই আঞ্চলিক দলগুলোও বুঝতে পেরেছিল যে মোদীকে হারাতে হলে এক হয়ে লড়াই করতে হবে, এক হয়ে লড়াই করা ছাড়া মোদীকে হারানো সম্ভব নয়। যদিও এই দলগুলোর এজেন্ডা ঠিক ছিল না, এই দলগুলোর নীতি আদর্শ এক দলের সাথে অন্য দলে মিলত না, এমনকি তাদের বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মুখ কী হবে সেটাও ঠিক ছিল না। কারণ এই আঞ্চলিক দলগুলো সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। এত কিছু ঠিক না থাকার পরেও এরা এক হয়ে লড়াই করবেন বলে ঠিক করেন। এই জন্যই এই দলগুলো কয়েক দফা মিটিংও করে ফেলেন। কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিরোধী দল জিতলে এই দলগুলোর মনোবল আরও বেড়ে যায়। কিন্তু দেশের রাজনৈতিক বিশ্লেষক থেকে দেশের সাধারণ মানুষের মনে এই জোট নিয়ে প্রশ্ন ছিল, এই খিচুড়ি ইন্ডি জোট কতদিন টিকবে, বা এই বিরোধী জোটের মুখী বা কে হবে। মোদী বিরোধী মুখ হিসেবে এই বিরোধী জোট ২০২৪-এ কাকে সামনে রেখে লড়াই করবে। তো কোনো বিষয় তো পরিষ্কার হলোই না, উল্টে ২০২৪-এর শুরুতে নীতিশ কুমার ইন্ডি জোট থেকে বেরিয়ে এসে ইন্ডি জোট যা টিকছে না সেটা পরিষ্কার করে দিলেন। আর বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো বলেছেন বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়বে। আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আপ নেতা ভগবত মান বলেছেন যে পাঞ্জাবে আপ কারোর সাথে জোট করবে না। কিন্তু কি এমন হলো, ১ বছর না হতেই ইন্ডি জোটে ভাঙন শুরু হয়ে গেছে। আর যে নীতিশ কুমার সবার আগে এই বিজেপি বিরোধী একটা জোট তৈরি করার চেষ্টা করেছিলেন, তিনিই সবার আগে ইন্ডি জোট ছেড়ে আবার বিজেপি জোটে যোগ দিলেন। এই নীতিশ কুমারের ইন্ডি জোট থেকে বেরিয়ে আসার দুটো কারণ আছে। প্রথমত, যেটা আমি আগেও বলেছি, যে এই নীতিশ কুমারের মনে স্বপ্ন ছিল তিনি প্রধানমন্ত্রী হবেন, এবং এর জন্য তিনি সবার আগে বিজেপি বিরুদ্ধে একটা জোট গড়ার চেষ্টা শুরু করেছিলেন। নীতিশ কুমার ভেবেছিলেন বিরোধী জোট ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী মুখ হিসেবে তার নাম ঘোষণা করবে, এবং তার নেতৃত্বেই বিরোধীরা ২০২৪ লোকসভা নির্বাচন লড়াই করবে। কিন্তু যত দিন যাচ্ছিল তত নীতিশ কুমার ইন্ডি জোটের মধ্যে গুরুত্বহীন হয়ে যাচ্ছিলেন। নীতিশ কুমার এটা ভালোই বুঝতে পেরেছেন যে এখানে তার ডাল আর গলছে না।
অন্যদিকে আরজেডিও চাপ দিচ্ছিল লোকসভা নির্বাচনের আগেই নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে সেখানে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে বসানোর জন্য। আর রাম মন্দির উদ্বোধন এবং ভগবান রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠার পর সারা দেশে মোদি বা বিজেপির প্রতি মানুষের যে সমর্থন বা মোদি বা বিজেপির প্রতি যে একটা হাওয়া তৈরি হয়েছে, সেজন্যই বিজেপিকে বা মোদিকে হারানো কোনোভাবেই সম্ভব নয়। আর বিহার ভোটের পর যাতে তার মুখ্যমন্ত্রী আসনটা চলে না যায়, এই জন্য তিনি আগেভাগেই ইন্ডি জোট ছেড়ে আবার এনডিএ জোটে ফিরে এসেছেন। সিট শেয়ারিং নিয়েও কংগ্রেস আর জেডিইউর মধ্যে ঝামেলা চলছিল। যে কংগ্রেস গত লোকসভা নির্বাচনে মাত্র 1টি সিট জিতেছিল, সেই কংগ্রেস এবার লোকসভা নির্বাচনে 10টি সিট চাইছে। নীতিশ কুমার তো ইন্ডি জোট ছেড়ে দিয়েছেন, আর এখন ইন্ডি জোট ছাড়ার লাইনের প্রথম সারিতে দাঁড়িয়ে আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে সিট শেয়ারিংও এখনও ঠিক হয়নি। কংগ্রেস যেখানে বাংলায় 12টি সিট চাইছে, সেখানে তৃণমূল কংগ্রেসকে মাত্র 2টো সিট ছেড়ে দিতে রাজি আছে। অন্যদিকে দুই দলই এক দল আরেক দলকে আক্রমণ করছে। তৃণমূল কংগ্রেস আর ইন্ডি জোটের মধ্যে সব কিছু ঠিক না থাকার আরেকটি কারণ হচ্ছে বাম। মমতা ব্যানার্জি মনে করছে ইন্ডি জোটে বামকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ কিছুদিন আগেই সাগরদিঘি নির্বাচনে বাম এবং কংগ্রেস মিলে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে প্রায় 50,000 ভোটে হারিয়েছে। আর এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিছুতেই এই রাজ্যে বামকে একটি আসনও ছেড়ে দেবে না। আর বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তো প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জিকে আক্রমণ করছে, যেটা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস মানতে পারছে না। রাহুল গান্ধী যে ন্যায়যাত্রা শুরু করছেন, সেই ন্যায়যাত্রাতেও তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জিকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। এবং এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে রাহুল গান্ধীকে বিজেপির সবথেকে বড় টিআরপি বলে বক্তব্য দিয়েছিলেন। আর এই মমতা ব্যানার্জি কিন্তু বিরোধী জোটের কনভেনার হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন, যাতে নীতিশ কুমার কিছুতে এই পদে আসতে না পারেন। যেটা বলা হচ্ছে যে মমতা ব্যানার্জির বিরোধিতার জন্যই নীতিশ কুমারের নাম কনভেনার হিসেবে ঘোষণা করা হয়নি। আর মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করে মমতা ব্যানার্জি গান্ধী পরিবারেরও কারো এই পদে আসার রাস্তাকে বন্ধ করে দিয়েছেন। বাংলার মতো পাঞ্জাবেরও একই অবস্থা। পাঞ্জাবের আপ নেতা এবং মুখ্যমন্ত্রী ভগবত মান বলেছেন তারা পাঞ্জাবে একাই লড়বেন, কারোর সঙ্গে জোট করবেন না। গত লোকসভা নির্বাচনে পাঞ্জাবের 13টি আসনের মধ্যে আপ একাই 8টি আসন জিতেছিল। আর বিধানসভা নির্বাচনে আপ এত সংখ্যক সিট নিয়ে ক্ষমতা এসেছে যে তারা এটা ভাবছে যে পাঞ্জাবে তারা একাই লড়াই করতে পারবে, কারো জোটের দরকার নেই। অন্যদিকে পাঞ্জাবে কংগ্রেসের বর্তমানে অবস্থা খুব খারাপ। বর্তমানে পাঞ্জাব কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে ডুবে আছে। আর আপ পাঞ্জাবে কংগ্রেস বা অন্য দলের জন্য একটি সিটও ছাড়তে রাজি নয়। এই ইন্ডি জোট ভাঙার আরেকটি কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছে সেটা হচ্ছে কংগ্রেসের অহংকার। কংগ্রেস এখনও নিজেদেরকে অতীতের জায়গায় রেখে দিয়েছে। কংগ্রেস ভাবছে তারাই হচ্ছে দেশের মধ্যে সবথেকে বড় দল। অন্যান্য আঞ্চলিক দলগুলিকে কংগ্রেস সেভাবে গুরুত্ব দিচ্ছে না। এজন্য আঞ্চলিক দলগুলি কংগ্রেসের এই ব্যবহারটাকে কিছুতেই মেনে নিতে পারছে না। 1 বছর না হওয়া এই ইন্ডি জোটের এখন শুধু ছাদ্য হওয়া সময়ের অপেক্ষা। আর একটা কথা তো দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, এমনকি এই ইন্ডি জোটের নেতারাও জানে, এই বিজেপি বিরোধী দলগুলো একা লড়াই করুক বা দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে জোট করে লড়াই করুক, 2024-এ এরা কিছুতেই বিজেপি বা মোদিকে হারাতে পারবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ইন্ডি জোট কি 2024-এ বিজেপিকে হারাতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।